আমার আপনি কথা বলবেন কি না? আপনি একটা অসভ্য প্রকৃতির লোক। আপনি এটা মিথ্যাচার করছেন। আমরা যদি পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে তারপর আপনি অ্যাঙ্কর হিসেবে আমার কথার সময় প্রটেক্ট করা উচিত ছিল। আপনি এখানে কথা ইউ হ্যাভ অল ডিউটি। বলবেন, আপনি আর আমি আইসা বলতে লায়ারের পারেন সাথে প্লিজ লায়ারের সাথে এইভাবে কথা বলছেন। উনি বলে যে আমাদের সাথে উনি কি চিৎকার করে আমার সাথে পারবেন? অসভ্য উনি বলছেন আপনি গালিগালাজ করছেন। Please! আপনি কি আমার সাথে পারবেন? কে আপনি মোটা তাজা অনেক লম্বা কেমনে মোটা পারবো? তাজা কি আপনি ভাবে পারবেন? আপনি তাজা আপনি একটা লোক। গিরগিটি। আমরা যার যার সময়ে কথা বলি। আপনার সাথে এটা অসভ্য লোক আর আনবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় যেটা আমরা অকৃতি বলতে পারি, যেটা বলতে পারি যে তাদের দুঃশাসনের চিহ্ন, সেটা হচ্ছে এই মব সন্ত্রাস। এবং এখন পর্যন্ত এই যে কুষ্টিয়াতে একজন পীরকে এভাবে মেরে ফেলা হলো, আপনার সাথে আমার মত মিলবে না, বা আমার সাথে আরেকজনের মত মিলবে না, আমি আমার দলবল নিয়ে গিয়ে তাকে মেরে ফেলবো। এবং এই ধর্মের নামে, যেটা তারেক রহমান সাহেব নিজে বলেছিলেন যে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকলের সমান অংশীদারিত্ব থাকবে এই সমাজে, সেইটার পর আমরা কেন এই ঘটনাগুলো দেখছি? আমরা সমকামীদের উপরে শাহবাগে আক্রমণও কিন্তু দেখলাম পরশু সন্ধ্যায়, বা গতকাল পরশুই তো বোধহয় ঘটনাটি, সেটা কিন্তু এরকম ঘটলো। আপনি সমকামীদেরকে এর আগে আমরা দেখেছি যে বাড়িতে গিয়ে খুন করা হচ্ছে। তো এইটা কি আসলে কোনো মানে একটি প্রগতিশীল গণতান্ত্রিক রাষ্ট্রে এই ঘটনাগুলো ঘটতেই থাকবে এবং সরকার এবং বিরোধী দল সংসদে আলাপ করবে যে গুম কমিশন থাকবে কি থাকবে না? কমিশন আছে কি না নাই, সে আপনি কি গাছ লাগাবেন সেটা বড় কথা। যেই গাছ অলরেডি বাংলাদেশে আছে, যে 20 বৃক্ষ, যে দ্বিমত হলেই বা বহুমত হলেই আপনি একজন আরেকজনের উপরে ঝাঁপিয়ে পড়ে, সেখানে সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে? ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার ওমর ফারুক। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলছেন, বিএনপি জাতির সঙ্গে প্রতারণা, ধোঁকা ও গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। তারা এখন সেই পুরনো আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায় একদলীয় শাসন জনগণের উপর চাপিয়ে দিতে চাচ্ছে। বিরোধী দলের এই অভিযোগের যৌক্তিকতা দেখেন কি? আমি জানি না ডক্টর শফিকুর রহমান যে কথাটি বলেছেন সেই কথাটির জাস্টিফিকেশন আমি বলবো যে আমার মনে হয় অ্যাবসলিউট মেজরিটি নিয়ে যে গভর্নমেন্ট এখন প্রতিষ্ঠিত হয়েছে, তারা কেওয়াসটা ইনভাইট করেছে। আমি জানি না কি কারণে ইনভাইট করেছে, কারণ 12-13 মাস ধরে সব রাজনৈতিক দল আমার জনগণের টাকা নিয়ে এয়ার কন্ডিশন রুমে বসে আলাপ আলোচনার নামে যা যা করেছে, এটিতেও আমরা একটু বিরক্ত ছিলাম। তারপর আমরা বলেছি ঠিক আছে, সমস্ত রাজনৈতিক দল মিলে তারা সিদ্ধান্তে আসুক। সিদ্ধান্তে আসার পরে বলা হলো যে রাজনীতির বাইরেও অনেক জনগণ আছে, নাগরিক আছে, তাদের ম্যান্ডেট আমাদের নেওয়া দরকার। 70%-এর কথা আপনি বলেছিলেন, সেই 70% ভোটে আসলো। বেদনার বিষয়, এখন বলা হচ্ছে 70% ভোট মানুষ বুঝে দেয়নি, অর্থাৎ আমি হাঁ ভোটে দিয়েছি, আমি মূর্খ। আপনি যারা যারা দিয়েছেন এই 70 ভাগ তারা না বুঝে দিয়েছে, পুরো 70 ভাগকে মূর্খ বানানোর এটা বাজে একটা কথা চালু হলো। আর সবচেয়ে বড় হলো এই সাদা বই, সংবিধান তো একটা সাদা বই নিয়ে সাপলুডু খেলা হচ্ছে, অর্থাৎ যে যার মতো করে এটা নিয়ে আলোচনা করে চলেছে। এটা যে তাদের আলোচনা যে মানুষ ত্যক্ত বিরক্ত, আমি জানি না এই ছোট্ট জিনিসটি কি তারা বোঝে কি না। আপনি যেই অধ্যাদেশগুলো তারা রেখেছে, একটা অধ্যাদেশের উদাহরণ নেই, স্থানীয় সরকার অধ্যাদেশ যেটি করেছে, যেটির মাধ্যমে এক কলমের খোঁচায় জনপ্রতিনিধিকে আপনি স্যাক করে দিতে পারেন। সংবিধানে লেখা আছে সমস্ত স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে। সেই সংবিধানের এই স্পিরিটকে ভায়োলেট করে একটা অধ্যাদেশ করলো যে না, ফ্যাসিজমের আমলে যারা প্রতিনিধি হয়েছে তাদেরকে আমরা কলমের খোঁচায় বাদ দিলেন, আমরা মেনে গেলাম। সেই অধ্যাদেশটি আপনি অ্যাজ ইট ইজ রাখলেন। আর আপনি যেটি আমাদেরকে সারা পৃথিবীর কাছে লজ্জিত করেছে, ক্রসফায়ার, গুম, মানবাধিকার লঙ্ঘন, আপনার জাতিসংঘের রিপোর্ট পর্যন্ত হয়েছে, সেই অধ্যাদেশগুলো আপনি বাতিল করে দিয়েছেন। যখন চতুর্দিক থেকে যখন একটু আওয়াজ উঠলো, ইকো উঠলো যে এটা তুমি ঠিক করনি, তখন বলে যে আমরা আরও আলাপ আলোচনা লাগবে। হোয়াট এ ননসেন্স! মানে সিটিজেনদেরকে যারা সরকারে যায় তারা আসলে মনে করে যে এরা প্রজা, আমি শাসন করব উপরের থেকে, সুতরাং তোমাদের মতামত বাদ। আর ওরা মনে করে যে ওই যে সংসদে বসে ওরা যা যা বলবে, যা বয়ান দিবে, যা ওই যে আমাদেরকে শিক্ষিত করবে, জ্ঞানী করবে, এরা মনে করে যে সেই সামন্ত প্রথার মতো তাই চলবে। এই মাত্র 2 বছর আগে একটি পরম শক্তিশালী একটি সরকার, ওই শক্তিশালী সরকার বাংলাদেশে আর আসবে কিনা আমি জানি না, সে পরাভূত হয়েছে শুধু এই কাজগুলো করার জন্য। ফ্যাসিজমটা কি? ফ্যাসিজমটা হচ্ছে সর্বক্ষেত্রে মাইম্যান নিয়োগ করে একটা ক্লাব করা,
সেই ক্লাবের উদাহরণ দিই আমি, যেমন ক্রিকেট বোর্ড, এই ক্লাব অর্থাৎ আমার নিজস্ব সব লোকজন নিয়ে আমি একটা ক্লাব করব, এটার বাইরে কেউ থাকবে না। ঠিক এরকম আপনি জাতীয় সংসদে আমার মতো করে, যেমন শেখ হাসিনার সময় ওনার আত্মীয় স্বজনের ছিল মনে হয় 38 না 42 জন সংসদ সদস্য। তো এইভাবে করে এই বন্দোবস্তে একটা অলিগার্ক শ্রেণী তৈরি হয়। এই অলিগার্ক শ্রেণী তৈরি হলে তখন ফ্যাসিজম তৈরি হয়। সেটির জন্য যে 4-5টা অধ্যাদেশ, আমরা যে অধ্যাদেশগুলোর মাধ্যমে বলা হলো যে স্বচ্ছতার মিনিমাম স্বচ্ছতার মাধ্যমে এখানে নিয়োগ হবে, যেমন দুর্নীতি কমিশনের যে চেয়ারম্যান হবে উনি তো গভর্নমেন্টের দুর্নীতি আগে ধরবে, সরকারই তো সবচেয়ে বড় দুর্নীতিগুলো করে, তাদের প্রশ্রয় করে, তো তাদেরকে ধরার জন্যই তো এটা। আপনি বিচারক নিয়োগ করবেন, এই বিচারক তো গভর্নমেন্টের বিরুদ্ধে বিচার করবে, আগ্রাসন তো গভর্নমেন্ট করে সবচেয়ে। আমাদের ছোট ছোট প্রাইভেট যেগুলো হয় এগুলোর বিচার আচার গ্রামে সালিশে হয় বা এমনি হয় বা না হয়, সেটাতে বড় এফেক্ট হয় না, এফেক্ট হয় গভর্নমেন্টের আগ্রাসন, এফেক্ট হয় গভর্নমেন্টের দুর্নীতি, এফেক্ট হয় পারসিকিউশনের। তো সেই পারসিকিউশনকে বন্ধ করার জন্যই আমাদের এই জুডিশিয়ারি, আমাদের সুপ্রিম কোর্ট, এবং সেটি বন্ধ করার জন্য বড় দুর্নীতিগুলো দুদক। অতীতে দেখেছি যে যারা দুর্নীতিবাজ তারাই চেয়ারম্যান নিয়োগ করতো, অতীতে দেখেছি গভর্নর নিয়োগ করতো যারা লুটপাট করে ব্যাংকে, তাদের মাইম্যান নিয়োগ হতো আপনার বাংলাদেশ ব্যাংকে। বিচারাঙ্গনে যাচ্ছে তাই লোক নিয়োগ দিয়েছে, আমরা দেখেছি উইটনেস। সাংবিধানিক পোস্টগুলো যেগুলো আছে এগুলোতে মাইম্যান নিয়োগ করে ফ্যাসিজমের তৈরি হয়, অলিগার্ক তৈরি হয়। সেই কারণেই অধ্যাদেশের মাধ্যমে বলা হলো যে এই নিয়োগগুলোতে মিনিমাম স্বচ্ছতার জন্য একটা প্রক্রিয়া করে দিয়ে দেওয়া হলো, একটা কমিটি করে দেওয়া হলো সার্চ কমিটির মতো, এবং এটিতে মানুষ আশ্বস্ত হয়েছে, এটিতে মানুষ খুশি হয়েছে। এখন শোনা যাচ্ছে, একটা উদাহরণ দিই, এখন সুপ্রিম কোর্টে অনেক বিচারক লাগবে, মামলার জট 47 লাখ, এটা নিয়ে কেউ কথা বলে না। 47 লাখ মানুষ মামলা নিয়ে এখন ঘুরতেছে। আমার কাছে আছে 40 বছরের লোকজন রেমেডি পায় না মামলায়। একটা জামিনের আবেদন আজকে 3 মাস 4 মাস ধরে ঘুরতেছি, আমরা শুনানি করতে পারতেছি না। সেই অবস্থায় আননেসেসারি ইচ্ছাকৃতভাবে এই অধ্যাদেশ বাতিল করে সহসাই নাকি সুপ্রিম কোর্টে হয়তো 50-60-70 জন জাজ নিয়োগ দেওয়া হবে, এবং এই জাজ নিয়োগের দেওয়ার জন্যই কি এই অধ্যাদেশ বাতিল করা হয়েছে কিনা এটা গড নোজ। এটা বোঝা যাবে আগামী হয়তো 2-1 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ পরে। তো যে কথাটি আমি বলতে চাচ্ছি যে আজকে যে বলছে আমরা না বুঝে কথা বলছি, অর্থাৎ সাংবাদিক সাহেব বোঝে না, আমি বুঝি না, আপনি বোঝেন না, সাধারণ মানুষ যে কথা বলতেছে ত্যক্ত বিরক্ত তারা বোঝে না, শুধু উনি বুঝে অধ্যাদেশ বাতিল করে জাতিকে উনি মহাবিপদের থেকে উদ্ধার করেছেন। তাহলে ওনাকে বলতে হবে যে এই অধ্যাদেশগুলো যদি রাখতাম তাহলে জাতি অন্ধকারে নিমজ্জিত হতো, জাতি আর একটা ফ্যাসিজমে যেত, এরকম একটা কথা বলতে হতো। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগটা আমরা দেখলাম না, আমরা এই যে স্থানীয় সরকারগুলোর যেগুলোর ভ্যাকেন্ট পোস্ট, এটা তো ভ্যাকেন্ট হওয়ার কথা ছিল না, ডিও হয়ে আছে নির্বাচনে, সেগুলোতে আপনি আপনার লোক বসালেন না। আমি আপনাকে উদাহরণ দিয়ে বললাম এই ক্রিকেট বোর্ডে আপনি আপনার লোক বসাচ্ছেন না, এগুলো কি মানুষ দেখতেছে? তো মানুষ তো চোখ বন্ধ করে নেই, তো এই মানুষকে এই সাদা চোখে দেখতেছে, সেটিকেও আপনি বলতেছেন যে না তোমরা যে চোখে দেখতেছ আসলে সেটা না, আমরা তো স্বর্গ বানাচ্ছি বাংলাদেশকে। আমি যেটি বারবার বলতেছি, আননেসেসারি যে কেওয়াসটা তৈরি করে আমাদের যেই বেসিক জিনিসগুলো আমাদের করা দরকার, আমাদের এই দেশে তো অনেক কাজ আছে, অনেক কাজ বাকি আছে। সারা পৃথিবীতে আপনি দূষিত নগরী, আপনার আয়ু 20 বছর কম উন্নত দেশের থেকে, শিক্ষাক্ষেত্রে আপনার মেট্রিক পাস ইউরোপে 7 পাস, আপনি সেদিকেও আপনি মনোযোগ দিচ্ছেন না। আপনার আমি 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 12 লিটার পেট্রোল পেয়েছি, এটা আপনার সমস্যা আমি বলছি না, এটা আন্তর্জাতিক সমস্যা, কিন্তু আপনি ম্যানেজ করবেন। তো আপনার শেষ প্রক্রিয়া কি ম্যানেজ করবেন? যুদ্ধ আরও কন্টিনিউ করবে, আপনি সেখানে কি করবেন আপনি বলতে হবে। তো আজকে কামরুল ইসলাম নামে যে ডাক্তার, মানবিক ডাক্তার 2000 কিডনি প্রতিস্থাপন করেছে, তার উপর 3-4 মাস ধরে যে অমানবিক যন্ত্রণা উনি সয়েছেন, উনি বিভিন্নখানে অভিযোগ দিয়ে উনি সমাধান পাননি। উনি তারেক সাহেবের সিদ্ধান্তের প্রয়োজন, যেটি হাসিনা সরকারে দেখেছি, কিছু হলে হাসিনা, কেউ যদি গ্রেপ্তার করতে হয় হাসিনা, খুনের বিচার চাইতে হইলেও হাসিনা, গুম হয়ে গেছে তাকে ফেরত যেতে হলো হাসিনা। এখন এই একজন কামরুলের চাঁদাবাজ ধরতে যদি আপনি নাম্বার 1-এর কাছে যেতে হয়, তাহলে আর ফ্যাসিজমের পার্থক্য কি? আপনি আপনার 52-এর ভাষা আন্দোলন, আপনার 60 দশকের আপনার রেনেসা, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর আন্দোলন সব বাদ দিয়ে আপনারা কেন জুলাই করেন? পার্থক্য এভাবে যদি আপনি করেন তাহলে 24টাকে আপনি যেই অল্প কয়দিনে আপনি 1400 শহীদ হওয়া চোখের সামনে, সবার সামনে, এবং আমার আপনার সন্তান, তারপরে
30,000 পঙ্গু আমার আপনার সামনে, তারপরে যা যা অবস্থা আপনাদের টেলিভিশন বলেন আমরা সচক্ষে দেখেছি, এটা তো ভয়াবহ। এটাকে যদি আমরা যদি কোনোভাবে কোনো কিছু মুক্তিযুদ্ধে তুলনা আমার করি, আপনার সন্তান হারায়নি? কোনোভাবে যদি কোনো কিছু করে যদি এটা খাটো করার মুক্তিযুদ্ধে চেষ্টা, কাদের প্লিজ সন্তান প্লিজ হারানো? না, প্লিজ, না, আপনি এইভাবে বললে হবে না তো। প্লিজ, আমি আপনার সামনে কথা বলি না। আমার আপনার সময়ের ব্যাপার না। না না, এটা তো আমি পার্লামেন্ট এটা নয়। কথা বলি। আপনি আমার কথা মুক্তিযুদ্ধে হচ্ছে যে কারা মারা এই গেছে খাটো নিয়ে করা মানে প্রশ্নের কি? উত্তর এই দেন। খাটো মানাকারী যে 24-এর এই যে এদের রক্তাক্ত দাগ এই কাকে কারা এখনো করছে? আছে কবরে, 30 এখনো লক্ষ আছে মানুষ কবরে। মারা গেছে, সবচেয়ে সেইটাকে- বড় ভয়াবহ সেইটাকে জিনিস। আপনারা মুছে দেবেন? আরে আপনি বলতে কাকে বোঝান? আমি বলছি এই সমমহিলা যে উজ্জ্বল। অন্তর্বর্তীকালীন সরকার মুছে দেওয়ার চেষ্টা করেছে, তো আপনি তারা কি- মুক্তিযুদ্ধের এই ভাস্কর্য রাজনৈতিক ভেঙেছে, দলগুলো কি তারা করছে? আইন নিজের হাতে তুলে আমি তো নিয়েছে। এটা বলছি যে এইভাবে তারা এই এই ছেলেগুলোর করেছে। কবরে যদি আপনি যান, তার কিন্তু এখনো কাফিনটা এখনো শুকায় নাই, ও, রক্তের দাগও শুকায় শুকায় যাওয়ার নাই, পরে তাদের ভুলে রক্তের যেতে দাগও হবে। শুকায় নাই। আপনি শুকায় যাওয়ার পরে ওদের এই তাদের ভুলে যেতে আত্মত্যাগকে হবে। নিয়ে আত্মত্যাগ নিয়ে টানাটানি করেন, এটা অসভ্যতামি। এটা একটা অসভ্যতা অসভ্যতামি আপনারা শুরু করছেন। হয়েছে, মুক্তিযুদ্ধকে এবং আপনারা এই পাকিস্তানি- অসভ্যতামি আপনি শুরু করছে মুক্তিযোদ্ধাদের আলটেরিয়ার ছোট করছেন। আলটেরিয়ার মোটিভে, অর্থাৎ এই অসভ্যতামি শুরু করে ফ্যাসিজমের একটা পথ সুগম করার জন্য ওই মানুষ যখন বলবে যে আগেরটাই ভালো ছিল, এই একটা বন্দোবস্ত এই দিকে শান্ত যাওয়া কিন্তু যায়। নাহিদ ইসলাম এখন কেন বলছেন যে আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি যেটা নিচ্ছি? আমি বলতেছি এটা fascism। আজকে যেই সরকারে যারা যারা আছে প্রত্যেকেই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। আজকে তাদেরকে বিভাজনের জন্য, বিভাজিত করার জন্য একটা একের ulterior পর এক motive নিয়ে- আন্দোলনের ভেতর দিয়ে গেছে বাংলাদেশ। নাহিদ এই ইসলাম কেন ulterior আবার motive বলছে টা- যে আবার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি? এটা কোনো দলের বা জোটের বিষয় নেই, এটি বাংলাদেশ রক্ষার বিষয়। বাংলাদেশ কি অস্তিত্ব সংকটে পড়েছে? বাংলাদেশ অস্তিত্ব সংখ্যাকে পড়ার কারণেই তো আমরা আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, আমরা পার্টিসিপেট করেছি, একটা বিপ্লব হয়েছে, একটা রেভলিউশন হয়েছে। কিন্তু এটা তো এখন সংকট। কেন আবার সে কথা বলা হচ্ছে? এই সংকট থেকে উত্তরণের জন্য, সাম্প্রদায়িক দল এই সংকট থেকে হাইজ্যাক করতে চাচ্ছে। উত্তরণের জন্য, এই জুলাই এই গণঅভ্যুত্থানকে সংকট তারা থেকে হাইজ্যাক করে উত্তরণের নিয়ে জন্য গেছে। যা যা করা দরকার সেটা সংসদে এখন করা উচিত। আমাদের সাজেশন থাকবে, আজকে যারা সংসদে যারা আছেন তারা সবাই একই বলয়ের। বিএনপি জামাত আলাদা করা যায় না, তারা একসাথে ছিল। এনসিপি এখন এতক্ষণে জামাত আলাদা উনি করা লাইনে যায় না। আসছেন। প্লিজ আপনার লাইন টেন, আমি এতক্ষণে- বলছি আপনি আপনার লাইন। এতক্ষণ তো Who you heller যে আমি এতক্ষণে লাইন। তো আপনি BNP কে একদম শেষ করে দিলেন। এখন বললেন BNP যাবে নাকি? আপনি আমার লাইন, আপনি লাইনে কি বলছেন? এখন আপনি বললেন এত কি? জ্ঞানী এতক্ষণে মানুষ আপনি বললেন যে বিএনপি আমার এটা প্রশ্নটা করছে হচ্ছে, সেটা করছে, এখন বলছেন যেই বিএনপি সংসদটা- জামাত। যেই সংসদটা যেই আমি মুক্তিযুদ্ধের বলতেছি, প্রশ্ন আছে তখন বিএনপি যে জামাত। সংসদটা আমি বলতেছি, এই সংসদটা তো বিরোধের কোনো জায়গা হইতে পারে না। কারণ তাহলে হচ্ছে কেন? এই যে আপনার কারণে, ওই আপনি বেশি জ্ঞান নিয়ে এই বসে যে থাকেন। আমার কারণে আমার এই যে আমার এখন কারণে জ্ঞান হচ্ছে, দিতেছেন। কারণ আমরা সেই আসল শুভঙ্করের ফাঁকির কথা বলতে কথাটা দেন বলে না, দিচ্ছি। এখানে আসি বেয়াদবি করেন, এই 4% বেয়াদবি ভরে গেছে আপনার সাথে রাষ্ট্র। কথা বললে বেয়াদবি হবে না, কেন বলবেন আপনি? আমি কেন? বলছি। আপনি কেন? আপনি আমি তো বলছি কথাই আপনার নাই, সাথে। আপনি বলবেন কি? আমার আপনি কথা কথা বলি, বলবেন কি? আপনি একটা তো অসভ্য মিথ্যাচার, প্রকৃতির লোক। আপনি এটা মিথ্যাচার করছেন। আমরা যদি পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ আপনি- রেখে আপনি তারপর আপনার আপনি ব্যক্তিগত অ্যাঙ্কর ভাবে হিসাবে আক্রমণ আমার করছেন। কথার সময় প্রটেক্ট করা উচিত ছিল। আপনি এখানে কথা You have all আপনি duty, বলবেন, আপনি all কি ছাড়বো কেন? responsibility to protect আপনি me. মুক্তিযুদ্ধকে বলবেন আমাদের আমি কি সন্তানরা বলছি মারা নাকি? যায়নি। আপনি এই কথা বলেছেন, আমি এটার আপত্তি জানাচ্ছি। আরে আপনি আপত্তি জানান, আপনি এটা আপত্তি করেন। জানাচ্ছেন, আপনি বলছেন 24-এ আমাদের সন্তানরা মারা গেছে, 71-এ আমাদের সন্তানরা মারা যায়নি। এইটা আমাকে বাবু বাজিজ ধন্যবাদ জানাচ্ছি। ব্যারিস্টার ওমর ফারুক, আপনি বলেছেন। ব্যারিস্টার ওমর ফারুক দু চার লাইনে আপনার মন্তব্য নিতে চাই। অবশ্যই এই যে আর আপনি ব্যারিস্টার ওমর ফারুক, কি? প্লিজ আপনি এইভাবে কথা বলছেন। উনি বলে যে আমাদের উনি- সন্তান মারা উনি কি যায় না, চিৎকার করে আমার সাথে পারবেন? অসভ্য। উনি বলছেন আপনি গালিগালাজ করছেন। Please. আপনি কি আমার সাথে পারবেন? আপনি মোটা আপনি তাজা, আমার- অনেক লম্বা, আপনি কেমনে মোটা পারবো? তাজা কি আপনি ভাবে পারবেন? আপনি তাজা আপনি একটা একটা লোক। গিরগিটি, যারা একটা বাবু একটা বাজিজ, লোক ব্যারিস্টার ওমর পারবেন? ফারুক, একটা ফাউল আপনি পারবেন? আপনি গালিগালাজ এমন লোক আর করতেছেন আনবেন না, যে- প্লিজ। আমরা যার যার সময়ে কথা বলি, আপনার সাথে এটা অসভ্য শেষ লোক করতে। আর আনবেন না। এটা কি আপনি কি পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমরা কথা বলি। আমি কিন্তু আপত্তি জানাচ্ছি, এই ধরনের মন্তব্যের প্রতি দুজনের প্রতি আমি আপত্তি জানাচ্ছি। একটা কথা বলার একটা আপনি বলেন প্রদর্শন উনি দিবেন কিভাবে না। গালিগালাজ ব্যারিস্টার করছেন? ওমর ফারুক বলুন। প্লিজ কথা বলার সুযোগ আপনি দিতে কি হবে। আপত্তি জানাচ্ছেন? আপনি ক্লিয়ার করুন। আমি আমার মুদ্রা কথা একটাই, এই রাষ্ট্র আমাদের, বিভাজন তৈরি করার জন্য অনেক লোক রেডি হয়ে আছে, যারা পরাজিত শক্তি দেশ বিদেশ থেকে তারা এখন 71-এর পরাজিত চেষ্টা করছে। শক্তিরা বিভাজন তৈরি এবং- বাবু বাজিজ, আমি আপনার কাছে আসবো। বাবু বাজিজ, আমি আপনার তো মন্তব্য নিতে সুতরাং চাই। এবং আমি বলছি এই যে ধন্যবাদ জানাচ্ছি এই ব্যারিস্টার লোকগুলাই ওমর ফারুক। বাবু বাজিজ, দু চার লাইনে আপনার মন্তব্য নিয়ে আমি শেষ করব। পরাজিত শক্তিরা এরা। 71-এর পরাজিত শক্তিরা নানান মূর্তিতে এসেছে, তারাই তাদের হেলমেট বাহিনী, তারাই গুপ্ত বাহিনী, এবং তারাই বলছে যে তারাই 24-এর গণ অভ্যুত্থান করেছে। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক আছে, দিবেন। ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে